সবাইকে আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে, এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ 10 জুন 2026। আজ আমরা আলোচনা করব প্যানাল কোডের 359 থেকে 377 ধারা পর্যন্ত। কত থেকে? 359 থেকে 377 ধারা পর্যন্ত। আপনাদের সন্ধ্যার দিকে একটা ক্লাস দিয়েছিলাম, 14 মিনিটের ভিডিও ক্লাস, দেখছিলেন কি না? ওইটাই আপনার এখানে হবে, মানে একটা লিঙ্ক দিয়েছিলাম, ওই লিঙ্কে ক্লিক করলেই ইউটিউব থেকে প্লে হবে। অ্যাপসে এখনো দিয়ে নাই, অ্যাপসে দিব হলো সবগুলো একসাথে রেডি করে তারপরে। তো যথারীতি আমাদের গত ক্লাসের রিভিশনটা দিয়ে নেই। গত ক্লাসে আমরা পড়ছিলাম কত থেকে? 349 থেকে 300 কত পর্যন্ত? 348 পর্যন্ত, তাই না? বল প্রয়োগ, বল প্রয়োগ থেকে 358 পর্যন্ত। 349 থেকে 358 পর্যন্ত এটা ছিল না গতকালকে, রিয়ান? এটা পড়ানো হয়েছিল না? স্যার, জি স্যার, এটাই ছিল স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে 349 থেকে 358 পর্যন্ত আমাদের পড়া হয়েছিল। তাহলে আমরা একটু এক ঝলক দেখে নেই। 349-এ ছিল বল প্রয়োগের একটা সাধারণ নীতিমালা, মানে বল প্রয়োগ বলতে আমরা কি বুঝি, এরকম একটা বিষয়। 350-এ ছিল অপরাধমূলক বল প্রয়োগ, অর্থাৎ বল প্রয়োগটা যখন অপরাধমূলক কাজে ব্যবহার করা হবে সেটা হলো অপরাধমূলক বল প্রয়োগ, 350। তারপর হচ্ছে আক্রমণ। আক্রমণ বলতে আমরা কি বুঝি এটা বলা আছে 351, এখানে কোনো শাস্তির কথা বলা হয়নি। তারপর হচ্ছে 352। 352-তে বলা আছে আমাদের গুরুতর উত্তেজনা ব্যতীত যখন কোনো ব্যক্তি আক্রমণ করে বা বল প্রয়োগ করে থাকে, 352 দ্বারাই। 353 সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধাদানের নিমিত্তে আক্রমণ ও অপরাধমূলক বল প্রয়োগ, 353। 354 কোনো নারীর শ্লীলতাহানি নষ্ট করার উদ্দেশ্যে তাকে আক্রমণ ও তার প্রতি অপরাধমূলক বল প্রয়োগ। তারপরে আছে আপনার 355 গুরুতর উত্তেজনাবশত। এখানে আপনার একটা ভুল দেওয়া আছে, গুরুতর উত্তেজনাবশত আবার লেখা আছে ব্যতীত, ব্যতীতটা বাদ যাবে। তাহলে এখানে ঘটনা হলো, তাহলে আপনার গুরুতর উত্তেজনাবশত অন্য কোনো ব্যক্তিকে অপমান করার জন্য আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ, এই কাজটা যদি কেউ করে তাহলে তিনি 55। কালকে এখানে কি করছিলাম, বাদ দিয়েছিলাম না কি করছিলাম? মিলাই নি তো যে 355। ও না, সরি, কারেকশন, কালকে বইতে আমি লিখে রাখছিলাম বশতটা বাদ যাবে। আমাদের যে বশত আছে উত্তেজনা ব্যতীত হবে, উত্তেজনা ব্যতীত হবে। আপনার বশত যেটা আছে এটা বাদ যাবে, হ্যাঁ? একটু কারেকশন করে নেন। উত্তেজনা ব্যতীত, আমার বইতে ভুল আছে, আমার হ্যান্ড নোটে ভুল আছে, ওটা ঠিক করে নিচ্ছি। কালকে আমরা সবাই মিলে ঠিক করলাম উত্তেজনা ব্যতীত, তাহলে বশতটা বাদ যাবে, উত্তেজনা ব্যতীত। তাহলে এখানে বইতে ভুল আছে, একটু কারেকশন করে নিন। গুরুতর উত্তেজনা ব্যতীত, উত্তেজনা বশত যেটা আছে এটা বাদ যাবে আর কি। তাহলে গুরুতর উত্তেজনা ব্যতীত অন্যভাবে কোনো ব্যক্তিকে অপমান করার জন্য আপনার আক্রমণ বা বল প্রয়োগ যদি কেউ করে, অর্থাৎ আপনি ধরে রাখতে পারেন ঠান্ডা মাথায়, একদম ঠান্ডা মাথায় এই কাজটা যদি কেউ করে তিনি 355 ধরে শাস্তির আওতায় আসবেন। 356 দেখা গেছে যে কোনো ব্যক্তি দ্বারা অন্য কোনো ব্যক্তির বাহিত সম্পত্তি চুরি করার উদ্যোগে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ, যখন এগুলো করে ফেলবে, উদ্যোগে আক্রমণ বা বল প্রয়োগ যখন এটা করে ফেলবে তখন সম্পূর্ণ হয়ে যাবে, তখন সম্পূর্ণ হওয়ার দ্বারা আপনার ইনক্লুড হবে। 357 কোনো ব্যক্তিকে অবৈধভাবে অবরোধ করার উদ্যোগে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ, তার মানে এই কাজটা করার সময় যেটা করা হয় আর কি, একজন মানুষ যদি বুঝে সেরা সে সরতে থাকে তাহলে যে উদ্যোগটা নিল সেটা হলো এই যে 357-তে। আর যদি কমপ্লিট করে ফেলে তাহলে তো আপনার চলে যাবে কিন্তু আরেক জায়গায়। 358 উত্তেজনা, গুরুতর উত্তেজনা বশত, এবার এটা কিন্তু আবার ব্যতীত না, এবার হলো উত্তেজনা বশত আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ, গুরুতর উত্তেজনা বশত আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ, এই কাজটা যদি কেউ করে তিনি 358 ধারায় কিন্তু শাস্তির আওতায় আসবেন। অপরাধমূলক বল প্রয়োগ আর হচ্ছে আমাদের আক্রমণ, দুটো জিনিসের ব্যাখ্যা তো দিয়েছিলাম, আমি আজকে আবার একটু বুঝাই দিই। জাস্ট একটা বাপ মোশন লইলো আর একটা লোকের মাঝে বয়ের সঞ্চার হইলো,
ওই লোক মনে করেন যে একটা এমন একটা নিল, অ্যাগ্রেসিভনেস নিল, যে এটা দেখে আরেক লোক ভয় পেয়ে গেছে, এই বুঝি তার উপর বল প্রয়োগ করা হবে, এই কাজটার নাম হলো আক্রমণ। এই কাজটা কি একটা আক্রমণ। আর যখন আক্রমণের পরে কইরা বসে কাজটা, ওই ব্যক্তিকে গতিশীল করে থামায় দেয় বা পরিবর্তন করে দেয়, তখন ওই কাজটার নাম হয়ে যায় বল প্রয়োগ। তো পেনাল কোডে এই দুটাকে অনেক সময় আলাদা করা যায় না, এই জন্য অপরাধমূলক বল প্রয়োগ এবং হচ্ছে যে আপনার এই আক্রমণ, এই দুইটার শাস্তি একত্রে যোগ করে কিন্তু প্রায় সময় দেখবেন একত্রে দিয়ে দিছে। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করতেছি সেটা হলো 359 থেকে আমাদের 377 ধারা পর্যন্ত। খেয়াল করেন, এখানে 59 পরে হলো 60, ওদিকে হলো 17, আপনার 17 60 19টা ধারা আছে। হ্যাঁ, 19টা ধারার ভিতরে আপনার মনে হয় 5-6টা ধারা আছে এখানে টিকে রয়েছে, আর বেশিরভাগ ধারাই আপনার কি কোনো কামের না। বেশিরভাগ ধারায় আপনার এখানে কোনো কামান না, যারা ভিডিও ক্লাসটা দেখছেন তারা জানেন এখান থেকে বেশিরভাগ ধারায় আপনার মুভ করে নারী ও শিশু নির্যাতন দমনায়ন এবং মানব পাচার প্রতিরোধে চলে গেছে। হুম। তো আমরা এবার একটা একটা করে দেখবো। আচ্ছা, তার আগে সাধারণ একটু আলোচনা করি। হরণ এবং অপহরণ, এই দুটা শব্দের মাঝে কিন্তু পার্থক্য আছে। হরণ এবং অপহরণ, এই দুটো জিনিসের মাঝে পার্থক্য আছে। আচ্ছা, এখন ধরেন এই আপনি আপনার বন্ধুর সাথে কথা বলতেছেন, টার্গেট হলো আপনার বন্ধুরে আপনি এক জায়গায় নিয়ে আটকায় রাখবেন মনে করেন। তো যখন থেকে আপনি নিয়তটা করছেন, তখন থেকে আপনার বন্ধুকে যে নিয়ে যাওয়া শুরু করছেন, তখন কিন্তু অপহরণ করেননি, বাট আপনি কিন্তু তার একটু সাথে করে নিয়ে যাচ্ছেন, যে মনে মনে ভাবতেছেন শালার বই শালা আরেকটু যা, আরেকটু যা, তাহলে তোর আটকামো, এরকম একটা মনে মনে ভাবতেছেন না? আরেকটু যা খালি তুই, এরকম মানে যখন থেকে আপনি নিয়তটা করছেন যে আরেকটু গেলে যারা আটকাবেন তাকে আপনি কৌশলে নিয়ে যাচ্ছেন, তখন এটার নাম হচ্ছে হরণ। কি আপনার হরণ। একইভাবে আপনি চিন্তা করতে পারেন যে একটা বাচ্চাকে দেখছেন, ওরে হাত, ওতে দেখবেন অনেক বাচ্চা গেছে কিন্তু যে কারো হাতে ধরে ফেলে, বা ডাক দিলে যে কারো কুলে ওঠে, এরকম আছে না অনেক বাচ্চা, দেখবেন সবার কুলেই থাকে। এই বাচ্চাগুলো ভালোও লাগে, ঠিক না? সবার কুলেই থাকে। তারপরে মনে করেন কিছু বাচ্চা আছে মার এছাড়া আর কারো কুলে উঠতে চায় না, আবার বাপের এছাড়া উঠতেছে না, এরকম আছে। এটা যেভাবে সে গড়ে উঠছে। তো এখন যে বাচ্চাটাই মনে করেন সবার হাত ধরে, সবার কুলি উঠে, এখন একজন মনে করেন সুন্দর করে নিয়ে চলে যেতেছে, সুন্দর করে নিয়ে চলে যাচ্ছে, এই কাজগুলোর নাম হচ্ছে হরণ। কি বুঝাইলাম? হরণ। অপহরণ কোনটা? অপহরণ, অপহরণ হচ্ছে মনে করেন কোনো ব্যক্তিকে জোর করে গাড়িতে তুললেন, কোন বয়স যাই হোক, জোর করে গাড়িতে তোলা হইলো, অথবা তার সাথে প্রতারণা করা হইলো, অথবা তাকে প্রলুব্ধ করা হইলো, তাকে প্রতারণা প্রলুব্ধ এরকম করা হইলো। এই সকল প্রক্রিয়ার মাধ্যমে যখন একজন মানুষকে জাস্ট এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়া হলো কি আমার অপহরণ। আচ্ছা, কতটুক দূরত্বে নিয়ে গেলে অপহরণ বলে গণ্য হবে এবং কতটুক দূরত্ব গেলে সেটা অপহরণ বলে গণ্য হবে না, কেউ জানেন? দূরত্বটা কতটুকু হতে পারে? কত মিটার, কত ফিট, কত মাইল, যে এতটুক নিয়ে গেলে অপহরণ হবে? বা হ্যাঁ বলেন, সম্রাট ইসলাম। স্যার, দূরত্ব বলতে কি এখানে প্রথমত বাংলাদেশের সীমানা ক্রস করে যদি বাইরে নিয়ে যাওয়া হয় এটা এক আরে প্রকার। ভাই রে, আপনি আর তো দ্বিতীয়, বইয়ের কথা কইতেছেন। বইয়ের কথা না, আমরা এটা একটা লজিক আছে, একটা সূত্র আছে, বইয়ের আলাপবাদ। তাহলে স্যার সরি স্যার, জানি না। এটা বইতে যদি এটা বই লেখাই আছে। বিজয় ভাই কি বলে, এটা বুঝতে পারলে আপনি এখানে ক্লিয়ার, আপনার আর কিছু জানা লাগবে না। স্যার, অপহরণটা সাধারণত হওয়া উচিত যে ওই যাকে আমি নিচ্ছি তার নিয়ন্ত্রণের বাইরে। আচ্ছা, ঠিক আছে, আমি আমি বলে দেই। এইটা হলো জাস্ট ওই ব্যক্তির শরীর মুভ করলেই অপহরণ। বুঝতে পারলাম? জাস্ট এক কদম লড়ছে অপহরণ, জাস্ট এক কদম লড়ছে হরণ। বুঝা গেছে? মনে করেন এখানে আমি দাঁড়াই রইছি, আমারে মনে করেন আপনি একটা প্রতারিত করলেন বা জোর করলেন, টান দিয়ে খালি একটু সরাইলেন, অপহরণ হয়ে গেছে আমি। এক স্থান থেকে আরেক স্থানে কোন সম্পত্তি চুরির উদ্দেশ্যে জাস্ট খালি এনে ধরলাম, খালি সরাইলাম, নিতে পারলাম কি পারলাম না দেখার বিষয় না। চুরির সঙ্গে দেখেন লেখা আছে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়া কিন্তু চুরি।
মনে করেন একটা গাছ আপনি কাটতেছেন, একটা কূপ দিছেন, একটা চল্লি খালি গাছ থেকে উঠছে। এই মুহূর্তে মনে করেন মালিক টের পেয়ে লাইছে, মালিককে দেখে আপনি দিছেন দৌড়। তাহলে এটা কি চুরির চেষ্টা না চুরি? কে বলবেন? যুক্তি সহ বলতে হবে। এটা কি চুরির চেষ্টা হইলো না চুরি হইলো? রুহুল আমিন বলেন। রুহুল আমিন পারলেন না। জাহিদ হাসান? আর চেষ্টা করা হবে স্যার। চেষ্টা না, সঠিক উত্তর হয়েছে এটা চুরি হয়েছে। সবার উদ্দেশ্যে বলি, ভালো করে শুনেন, এটা চুরি হয়েছে। চুরির সংজ্ঞা অনুযায়ী, এটা আগামীকালকে আপনাদের করাবো ক্লাস, আরো বুঝাই দেই তাহলে বুঝতে পারবেন। আপনার পুরো গাছটা পুরো গাছটা নেওয়াটা টার্গেট ছিল। তাহলে ওইখান থেকে সে যখন প্রথম কূপটা দিল, একটা চল্লি বেরোইছে না গাছ থেকে? চল্লি বেরোইছে কি না? চল্লি বেরোইছে। আচ্ছা, এখন মনে করেন একটা ক্যাশ বাক্সতে 1 লক্ষ টাকা আছে। এখানে একজন হাত ঢুকায়া 10 টাকার একটা নোট পায়া বাকি টাকাটা সে নিতে পারে নাই, কিন্তু 10 টাকা নিয়ে চলে গেছে। এটা চুরি হবে না চুরি হবে না? চুরি হবে। চুরি। এরকম ভাবে তার টার্গেট ছিল পুরো গাছটা কাটার, কেটে নিয়ে যাবে, কিন্তু যে যখন কূপ দিয়া জাস্ট 2 ইঞ্চি কাঠ সে সরাইতে পারছে, এটা চুরি। দেখবেন ভাষ্য বইতে একটা উদাহরণ দেওয়া আছে, এরকম একটা উদাহরণ আছে, অনেক ডিপলি একটা আলোচনার ভিতরে আছে। তার মানে কোনো কোনো অস্থাবর জিনিস যখন আপনি গাছ থেকে কাটে ফেললেন, তখন তো এটা অস্থাবর হয়ে গেল না? যে অংশটা বের হয়ে গেছে গাছ থেকে কূপ দেওয়ার সাথে সাথে, যে অংশটা বের হয়েছে, এটা কি অস্থাবর না? অস্থাবর। তখন এই অস্থাবরটা অংশটা চুরি হয়েছে, এবং একই সাথে ওই গাছের আপনি ক্ষতিও করছেন। ওই গাছের আপনি ক্ষতিও করছেন 427, চুরিও করছেন ক্ষতিও করছেন। এই যে অংশটা সরছে এক জায়গা থেকে, এটাই চুরি। এটাই চুরি। এটা অনেক হিসাব, চুরির অনেক ধরনের উদ্দেশ্য আছে, কালকে বুঝাই দিব না। যেমন আমরা অনেকেই বলি অসৎ উদ্দেশ্যে কোথাও মালিকের অনুপস্থিতিতে এক স্থান থেকে আরেক স্থানে, ইম্পসিবল, প্রশ্নই ওঠে না। চুরির সাথে উদ্দেশ্যের কোনো সংজ্ঞা, কোনো যুক্তই নাই। চুরির সাথে উদ্দেশ্যের কোনো সংজ্ঞা মানে সম্পর্কই নাই। আপনি যদি হজ করার লাগে চুরি করেন, তাহলে কি বৈধ হইব? হজ করার জন্য যদি চুরি করেন, আপনার উদ্দেশ্য তো বৈধ, হজ করতে যাবেন। এই যে মনে করেন আমি 2 দিন পরে ঘুরতে যাবো, অনেক টাকা দরকার, এখন যদি আমি গিয়ে চুরি করি, উদ্দেশ্য কি? বউ পোলা বললে ঘুরতে যাবো, টাকা নাই, চুরি করতে আইছি, উদ্দেশ্য তো ভালো, কিন্তু কি তাহলে কি আমার চুরি বৈধ হয়ে গেল? হয়ে গেল না। কালকে বুঝাই দিব না চুরি কেমনে কেমনে কি কি হয় না হয়, চুরি জীবনে ভুলবেন না। আচ্ছা, এখন দেখেন হরণ অপহরণ তো বুঝছেন। তাহলে এখন এখানে যেই ধারাগুলো আছে আপনাদের কোনো প্রয়োজনই নাই। কিরকম? হরণ অপহরণ এগুলোর পার্থক্য কত বছর যাবত আসে না পরীক্ষায়? কেউ বলতে পারেন? অনেক বছর যাবত আসে না, এগুলো আর আসবেও না, কারণ এগুলো আর এখন এই আইনে নাই। এগুলো চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে কোনো 16 বছর পর্যন্ত মানুষের ক্ষেত্রে নারী শিশু প্রয়োগ করা হয়। 16-র উপরে যখন চলে যায়, তখন সেটা পুরুষের ক্ষেত্রে পেনাল কোডের 2টা ধারা আছে, ওইখানে ব্যবহার করা হয়। আর নারীর ক্ষেত্রে ওই নারী শিশুর সাথেই ব্যবহার করা হয়। আর পুরুষ নারী দুজনের ক্ষেত্রেই যখন উদ্দেশ্যটা দেখবেন মানব পাচার রিলেটেড হয়, তখন সেটা মানব পাচার প্রতিরোধ ও অভিবাসন চোরাচালান আইন 2026 অনুযায়ী আপনার মামলা হবে। এই পেনাল কোডের কোনো অস্তিত্বই নাই, এগুলো লাগে না। শেষ কবে আপনারা পেনাল কোডের অপহরণের মামলা দেখছেন বলেন তো? শেষ কবে দেখছেন পেনাল কোড থেকে কোনো মামলা? দেখেন, মানব পাচার করছে কিন্তু এদিক থেকে মামলা হইতেছে, বেশ্যাবৃত্তিতে বিক্রি করে দিছে, জবরদস্তিমূলক শ্রম নিয়োগ করছে, আসে? আসে কিনা? আসে না। তাহলে এগুলো কোত্থেকে আসে? প্যানেল কোড থেকে আসে? প্যানেল কোড থেকে আসে না, এগুলো আমাদের আসে মানব পাচার প্রতিরোধ আইন থেকে হয়। মানব পাচার আইন থেকে হয়। আরেকটা হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইন থেকে হয়। ক্লিয়ার? আচ্ছা, আপনার ওই বাচ্চাদেরকে যে চুরি করা হয় না, বাচ্চা চুরি, বাচ্চা চুরি, এই বাচ্চা চুরি আপনার এটা হরণ না অপহরণ? বাচ্চা চুরি, বাচ্চা চুরি হরণ। যদি জোর করা হয় বাচ্চাদেরকে, তখন সেটা অপহরণ। বাচ্চাদেরকে প্রলুব্ধ করে নিয়ে গেলে অপহরণ। অপহরণের ইংরেজি শব্দ কি? অপহরণের ইংরেজি শব্দ
বলেন, রিয়ান আহমেদ বলেন। স্যার কিডন্যাপ স্যার। ভুল উত্তর। রাসেল। স্যার কিডন্যাপই জানতাম স্যার। ভুল উত্তর। সঠিক উত্তর কে জানেন? কিডন্যাপ হচ্ছে হরণ করা। বিজয় ভাই। অ্যাবডাকশন। সঠিক, সঠিক উত্তর। ধন্যবাদ সবাইকে। কিডন্যাপিং মানে হচ্ছে হরণ করা, অ্যাবডাকশন মানে হচ্ছে আপনার অপহরণ করা। তাহলে আমরা দেখলাম। এখন আমি আপনাদেরকে একটু স্ক্রিন শেয়ার করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একটু ঠান্ডা মাথায় দেখেন, তাহলে আপনারা বুঝবেন। আমি লাল করে রাখছি। দেখেন 359 মনুষ্য হরণ। বাস আপনি জানছেন মনুষ্য হরণ কি। এখন আপনার দুই জায়গা থেকে নেওয়া যায়। বাংলাদেশ থেকে ক্রস করে বিদেশে নেওয়া যায়, এটা তো চোখ বন্ধ করে মানব পাচার লাগে না। আর এটা হচ্ছে আইনানুগ অভিভাবক থেকে বাচ্চাদের কিনে গেলে, এটা তো ডাইরেক্ট অপহরণ, ঠিক না? এটার কিছু লাগে, 59 আসবে? আসবে না। কিন্তু আমি আপনাদেরকে আলোচনা করলাম যে কেন আসবে না। যে আপনার কালকে আবার একজন দিল না যে তারপরে আপনার 360 বাংলাদেশ থেকে মনুষ্য হরণ, কোনো দরকারই নাই, এটা আপনার ডাইরেক্ট মানব পাচারে চলে গেছে। 361 আইনানুগ অভিভাবক হয়ে মনুষ্য হরণ, কোনো প্রয়োজনীয় পড়ে না, এটা ডাইরেক্ট তার শিশুর সাথ দ্বারা। তারপর হচ্ছে 362 অপহরণ, এটা তো আপনাদেরকে সংজ্ঞা আকারে বুঝাইলামই। 363 মনুষ্য হরণের শাস্তি, মনুষ্য হরণের শাস্তি। এই যে মনুষ্য হরণের শাস্তি, এটা লাগবে না আমাদের, এটা মানব পাচারে চলে যাবে। এই যে দেখেন, এইটা আমাদের লাগবে 364, এবং এই 364-তে এখনো কিন্তু মামলা হয়। পেনাল কোডের 364 দ্বারা আপনার এখনো কিন্তু মামলা হয়। 364-তে আপনার এখনো মামলা হয়, 364-তে মামলা হয়, এবং 365-তেও কিন্তু মামলা হয়। তাহলে 364-তে কেন মামলা হয় আমরা একটু দেখি কেন মামলাটা হয়। দেখেন এখানে বলা আছে খুন করার উদ্দেশ্যে। কিসের জন্যে? খুন করার উদ্দেশ্যে মনুষ্য হরণ কিংবা অপহরণ। তাহলে আমরা অনেক সময় দেখি না যে একজন মানুষকে আপনার অপহরণ করছে, পরে তাকে দেখা গেছে যে আপনার মুক্তিপণও চায়, আবার অনেক সময় মুক্তিপণ নাও চাইতে পারে। ধরেন অনেক সময় মুক্তিপণ চাই, অনেক সময় আপনার মুক্তিপণ নাও চাইতে পারে। কিন্তু অনেক সময় আমরা দেখে গেছি যে অনেক মানুষের আপনার কিন্তু লাশ পাওয়া যায়, যে তাকে অপহরণ করে নিয়ে মাইরা ফালাই দিছে। তো এই সকল ক্ষেত্রে আপনাদের কি কি ধারার অপরাধ অনুষ্ঠিত হয়? তবে 302 ধারা এবং 364 ধারা, এই দুই ধারা একত্রে শাস্তি দেওয়া যায় না, একত্রে শাস্তি দেওয়া যায় না। কিন্তু আপনারা যারা পরীক্ষা দিবেন, যে জনৈক ব্যক্তিকে কতিপয় আপনার লোক আপনার অপহরণ করে নিয়ে গিয়ে হত্যা করে, এখানে কি কি অপরাধ অনুষ্ঠিত হলো, এখন আপনারা কিন্তু ব্যাখ্যা দিবেন দুইটাই কিন্তু ব্যাখ্যা দিবেন যে তারা খুন করার উদ্দেশ্যে যখন অপহরণ করছে তখন 364, এবং যখন আপনার সেই অপহরণ করার পর তারা এটা বাস্তবায়ন করে ফেলছে তখন সেটা 302। এভাবে আপনি লিখলেন, এটা কিন্তু পরীক্ষার্থী হিসেবে আপনার জন্য জায়েজ। কিন্তু আপনি যদি মামলা রেকর্ড করেন, আপনাকে 302 ধারায় মামলা রেকর্ড করতে হবে। আপনি যদি পানিশমেন্ট দেন অপরাধীকে, শুধুমাত্র 302 ধারায় পানিশমেন্ট দিতে পারবেন। এটা হচ্ছে যদি আপনারা এই জায়গাটাতে পড়েন, নজির আছে, তারপর ডিএলআর দেওয়া আছে, তারপর ভাষ্য ব্যাখ্যা দেওয়া আছে, ওইখানে বলা আছে যে 364 ধারা এবং 302 ধারা শাস্তি কখনো একত্রে দেওয়া যায় না। কারণ যখন একটা অপরাধের শেষ পরিণতি হিসেবে কোনো মানুষকে মেরে ফেলা হয়, তখন আল্লাহর রাস্তায় বাকি ধারাগুলো আর লাগে না। কিন্তু আমরা যেহেতু আইনের উত্তর লিখব, পর্যায়ক্রমে কে কি অপরাধ করলো এটা আমরা ব্যক্ত করতে পারি। যদি কখনো একটা ধারার ভিতরে সব থাকে কোনো আইনের ভিতরে, ওই আইনটা ওই ধারাটাই আমরা ব্যাখ্যা করব। আর যদি ভেঙে ভেঙে অপরাধকে শনাক্ত করা হয়, তাহলে ভেঙে ভেঙে আমরা উল্লেখ করে দিব। যেমন এখানে ওই ব্যক্তিকে অপহরণ করছে কিসের জন্য? খুনের জন্য, 364 দ্বারা করছে। আর শেষমেশ কি করলো? খুন করলো, তাহলে 302 দ্বারাই সেটা খুন করলো। এভাবে আপনি পরীক্ষার্থী হিসেবে ভেঙে দিতে পারেন। তবে চার্জ গঠন হবে শুধুমাত্র 302 দ্বারাতে, আর সাথে যদি একাধিক আসামি থাকে তাহলে সেটা 34। 364 ক এরপর আপনার লাগবে কিনা? না, কোনো প্রয়োজন নাই। 10 বছরের কম বয়স্ক ব্যক্তিকে হরণ বা অপহরণ, এটা ডাইরেক্ট শিশু, এটা শিশুতে চলে যাবে, নারী শিশুর সাথে চলে যাবে। আপনার ধারা নাম্বার 365 কোনো ব্যক্তিকে গোপনভাবে বা অবৈধভাবে
অবরোধ করার উদ্দেশ্যে হরণ বা অপহরণ। গতকালকে আমরা কি পড়ছিলাম যে অবরোধ করার উদ্দেশ্যে আক্রমণ বা বল প্রয়োগ করে, এই যে গোপনভাবে রাখার জন্য কি করে, আক্রমণ বা বল প্রয়োগ করে, তখন আমরা সেটা পড়ছিলাম। এখন আজকে আমরা পড়তেছি আপনার অবৈধভাবে অবরোধ করার জন্য বা উদ্দেশ্যে আর কি, এখন কি করছে যে কোনো ব্যক্তিকে হরণ বা অপহরণ করছে, তাহলে এটাও কিন্তু আমার লাগতেছে, এটা নারী শিশু যদি ভিকটিম হয় তখন কিন্তু আমার কিন্তু লাগতেছে না, এখন এইটার ক্ষেত্রে রাখতেছে। আমাদের নারী শিশুর বাইরে যখন আমরা চিন্তা করব তখন আমার এই 365টা ব্যবহার করা লাগবে। তবে কোনো ক্ষেত্রে আপনার যখন কোনো অপহরণের কোনো প্রশ্ন দেখবেন, মানুষের এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাওয়ার কোনো আপনার প্রশ্ন দেখবেন, প্রথমে আপনারা দেখবেন মিলা যে এটা মানব পাচারের ভিতর পড়ে কিনা, মানব পাচারের যে মানব পাচারের সংজ্ঞা এটার ভিতর পড়ে কিনা। যদি মানব পাচারের কত ধারা, 3 ধারা 6 ধারায় মনে হয় আছে মানব পাচারের। ও এখন তোমার আইন চেঞ্জ হয়েছে ভাই, এখন সম্ভবত ধারা অন্য জায়গায়, আমি আগের আইনের চলে গেছি, সরি, বর্তমান নতুন আইনের ধারাটা মুখস্থ না। তো আপনার এখানে যেটা বলতেছে যে যদি আপনার হরণ বা অপহরণ করা হয় এবং এটার পিছনে যদি উদ্দেশ্য থাকে কাউকে নিয়ে গুম করে রাখবে, মানে গোপনে অবরোধ করে রাখা মানে তো গুম, এটা যদি থাকে এবং সেটা পানিশমেন্টের আওতায় আসবে 365 ধারাতে। তাহলে 364 এবং 365 এই দুটা ধারা আপনারা এই দিক থেকে খুব ভালোভাবে পড়তে পারেন। এরপরে আসেন 366 ধারা, দেখেন এটা আপনার কোনো কাজে লাগবে কিনা। কোন নারীকে বিবাহ ইত্যাদিতে বাধ্য করার জন্য অপহরণ, হরণ, প্রলুব্ধকরণ। প্রথমেই হচ্ছে দুন্দার নায়িকার না, দরকারই নাই। কোন নারীকে যদি মানব পাচার করা না হয় তাহলে তাকে যদি অপহরণ করা হয় তাহলে চোখ বন্ধ করে 7 ধারা, নাকি চোখ বন্ধ করে 7 ধারা না। নারী শব্দটা থাকার পরে অপহরণ থাকলেই সেটা কিন্তু 7 ধারা, যদি সেটা মানব পাচারের সাথে না মিলে। আগে দেখতে হবে যে নারী বা পুরুষ যেই হোক না কেন সেখানে মানব পাচার কোনো অপরাধ অনুষ্ঠিত হয়েছে কি না। এবং একটা জিনিস এখানে রাখা হয়েছে সুন্দরভাবে, এইটা হলো যদি কোনো শিশু হয়, লজিক গুলা বুঝেন তাহলে আপনারা উত্তর কোডিং করতে সুবিধা হবে এবং অন্যজনকে আপনি বুঝাতে পারবেন সহজে। লজিকটা হলো যদি কোনো শিশুর ক্ষেত্রে হয়, শিশুর ক্ষেত্রে যদি এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়া হয় তাহলে সরাসরি এটা মানব পাচার। এটার জন্য দেখবেন এখানে কিছু বিশেষ শর্ত থাকে, যে আপনার অভিভাবক, তারপর হচ্ছে তার উপর যার নিয়ন্ত্রণ থাকে, এরকম এরকম এরকম। মানব পাচার আপনাদের পড়াইছি না, পড়াইছি তো, ওইখানে দেখেন আপনার এই কথাগুলো বলা আছে, ওইখানে কিন্তু একটা শর্ত দেওয়া আছে যে উপরের কোনো কিছুই আপনার প্রযোজ্য হবে না শিশুকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, লেখা আছে না? কারো মনে আছে কিনা আমার, নাকি আমি বানায় বলতেছি বলেন তো দেখি, যে কেউ কি মনে করতে পারছেন কিনা আমি বলার পরে, যে শিশুর ক্ষেত্রে এই ধরনের কোনো শর্তই লাগবে না, শিশুর ক্ষেত্রে যদি যাচ্ছে সরানো হয় বা নিয়ে যাওয়া হয় তাহলে সেটা মানব পাচার বলে গণ্য হবে। মানব পাচার মানেই শুধু দেশের বাইরে প্রেরণ করা তা কিন্তু না, দেশের ভিতরেও কিন্তু মানব পাচার হয়। তার মানে বোঝা গেছে আপনারা ক্লাসে খুবই 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 মনোযোগী, কারণ আমি বলার পরেও কেউ সাক্ষ্য দিতে পারলেন না আমি বলছিলাম কিনা, কিন্তু আমি নিজে সাক্ষ্য দিছি যে আমি বলছিলাম যে শিশুদের ক্ষেত্রে উপরে বর্ণিত শর্তাবলী প্রযোজ্য হবে না, শিশুদের একভাবে নিয়ে গেলে হয়েছে। বড়দের ক্ষেত্রে হইলো তারে বুঝাইয়া, তারপর তারে ভুল বুঝাইয়া, অথবা তার উপর নিয়ন্ত্রণ আছে এমন ব্যক্তিকে বা তার কোনো আর্থিক বা সামাজিক অবস্থাকে, সুযোগকে কাজে লাগায়া যখন রাজি করায় নিয়ে যাওয়া হয় তখন সেটা মানব পাচারে পরিণত হয়, বলছিলাম না? আর শিশুদের ক্ষেত্রে এই সকল শর্ত দেখতে হবে না, শিশুদের নিয়ে গেলেই হয়েছে, শিশুদের নিয়ে গেলেই হয়েছে। এই ছোট ছোট বিষয়গুলো যদি আলোচনার মাধ্যমে না শিখেন, মনে না রাখেন, ভাই কেউ পারবো না আপনাকে আইন শিখাইতে বা বুঝাইতে। ভাবতেছেন খালি এজার কাকে বলে, এজারের বৈশিষ্ট্য, হ্যাঁ, জব্দ তালিকার নমুনা লেখুন, সূরত হাল কাকে বলে, এই সকল প্রশ্ন আইব। অনেক ক্রিটিক্যাল প্রশ্ন আসতে পারে, কি ধরনের প্রশ্ন আইব আমি নিজেও তো জানি না, তবে আমার প্রস্তুতি হবে সহজ থেকে কঠিন, যে কোনো প্রকৃতির হোক সেই। আর যদি খালি একটা প্রশ্ন ঠিক মতো কমন পড়ে, প্রথম প্রশ্নটা 1 ঘন্টা লিখবো, ঠিক হন, পরেরটি যাওয়া বার্তা হইব। প্রথম প্রশ্নটা সেই লেখা লিখবো 1 ঘন্টা, 40 মিনিট তো লিখবই স্যার, আপনি যতই না করেন, যতই না করেন 40 মিনিট লিখবই প্রথমটা, পরের ডি 15 মিনিট করে লিখলাম, সমস্যা নাই। এই নিয়ত যারা আছে আর এই ভুলটা যারা করেন তারা মনে করেন ফয়েকার ফেল ও পাস এক চান্সে, একে লিখে রাখতে পারেন গ্যারান্টি। 5টা প্রশ্নের উত্তরকে যদি আপনি সঠিক মূল্যায়ন করতে না পারেন আপনি ফেল।
এই যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে তার স্ত্রীরা জিজ্ঞেস করছিলেন না যে আপনার 4 জনের ভিতর আপনি কারে বেশি ভালোবাসেন? পরে কি বলছিল মনে আছে? যে আমি তোমাদের ভিতর যাকে বেশি ভালোবাসি তাকে আমি আজকে রাতে একটা উপহার দিব, ঠিক আছে, একটা উপহার দিব। তো তিনি 4 জনের সঙ্গে রাতের বেলা দেখা করছেন এবং 4 জনকে তিনি খেজুর দিছিলেন। পরের দিন সকালে রেজাল্ট কি? তার 4 স্ত্রী ভাবছে যে আমার এই সর্বোচ্চ ভালোবাসা 4 জনকেই দিছে, ঠিক না? 4 জনকে এই এটা দ্বারা অনেক কিছু বোঝানো হয়েছে এখানে, যে আপনি যে এখন যে কিছু মোল্লা বা কাঠ মোল্লা বা চরমপন্থী হুজুর রাজা ব্যাখ্যা দেন যে ঠেকাত করে বিয়ে করে লাইছি, আবার মনে করেন যে লুচ্চামি করার থেকে বাঁচার লাগে বিয়ে করছি, অন্ত মা বাপ তুলে গালিগালাজ করতে ইচ্ছা করে। যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 4টা বিয়ে করছিলেন কোন পরিস্থিতিতে করছিলেন এটা আমরা বুঝতে হইব, যে কাকে কখন কোন পরিস্থিতিতে বিয়ে করছিলেন, কেন করছিলেন। আর আপনার মন চাইলো করে লাইলেন, টাকা হইলো ময়মনসিংহ এক বউ আর ঢাকার এক বউ, বা বিয়ে করে লাইছেন, বা টাকা আছেন কি করবো এত টাকা, হ্যাঁ এক এক জায়গায় কি করলাম। আপনার 2 জন স্ত্রী থাকলে বা একাধিক স্ত্রী থাকলে অধিকারটা হবে একেবারে সমান টু সমান। যদি আপনি বিন্দু পরিমাণও কোনো প্রকার অবিচার করেন এটার দায়ভার আপনাকে নিতে হবে। এত সহজ না 2টা 3টা 4টা করে বিয়ে করা। আসেননি একাধিক বিয়ে? আর দুনিয়ার যন্ত্রণা তো বাদই দিলাম, আখিরাতে কি পাইবেন এর চেয়ে দুনিয়াতেই পাই নেবেন, এই দুনিয়াতে। বুঝছেন, আমার খুব ঘনিষ্ঠ প্রতিবেশী আছে 2 বউ বলা, এলাকা আমি জানি, বুঝছেন, নিজের চোখে দেখি। তো দেখেন এই রাস্তা কেউ পাবেন না, একদম লাইফ জিঙ্গালালা হয়ে যাব। তাহলে আপনার এখানে যে কাজটা করা হয়েছে যে আমাকে বুঝতে হবে যে এটা নারী শিশুতে গেল না মানব পাচারে গেল, এটা যদি বুঝতে না পারেন তাহলে আইন পড়ে আর লাভ কি? তখন আপনি চিন্তা করবেন যে না এবার মনে হয় প্যানাল কোডে, তার মানে এই ধারাগুলো আমাদের অযৌক্তিক, কোনোভাবেই লাগবে না। কিন্তু কেন লাগবে না যুক্তি সহ জানা রাখেন। 367 কোন ব্যক্তিকে গুরুতর আঘাত বা দাসত্বাধীন করার উদ্দেশ্যে অপহরণ বা হরণ, একটা ডাইরেক্ট মানব পাচার আইনে চলে আসে, কোনো দরকার নাই তার। আচ্ছা এখানে এই অংশটুকু যেটা কোনো ব্যক্তিকে গুরুতর আঘাতের জন্য হরণ বা অপহরণ, এইটুক চলে, এইটুক রাখা যায়, এইটুক আপনার রাখা যায়। কেন রাখা যায় আমি একটু ঘটনাতে বুঝাই দেই। এইটুক রাখা যায়, যেমন ধরেন ওরা ধরে আইন না সাইজ করতে হইব, কথা হলো কি ওরা ধরে আইন না পিটাইতে হইব, এরকম একটা করে না পোলাপান, যে ওরা ধরে আইন না পিটাইতে হইব এরকম নিয়ত করে না অনেক পোলাপান, যা ওরা ধরে নিয়ে এসে মারমু। এই যে ধরে নিয়ে এসে যে মারবেন তাহলে নিয়তটা কি? গুরুতর আঘাত করা না? পিটানোর হাত পা ভাঙিয়ে দেওয়ার নিয়ত না, গুরুতর আঘাত করার তো নিয়ত। এই যে এরকম নিয়ত থাকলে সেটা 367 হয়তো বা আপনার কাজে লাগতে পারে, যে নিয়ত হইলো গুরুতর আঘাত করা, এইটার উদ্দেশ্যে একজনকে হরণ করছে বা অপহরণ করছে, হরণ করছে বা অপহরণ করছে, এটার জন্য 367 লাগতে পারে। তবে শিখার দরকার নাই, এরকম কিছু মনে হয় আসবে না আপনাদের, কারণ এত ভিতর থেকে এত প্যাঁচমুচুরা চিন্তা করে প্রশ্ন কেউ করবে না। প্রশ্ন ডাইরেক্ট ধারার সাথে মিলে এরকম দেখে প্রশ্নটা করবে আশা করি। আচ্ছা এবার দেখেন 368 অপহৃত বা হরণকৃত ব্যক্তিকে অবৈধভাবে গোপন করা বা অবরোধ করা। এখন এই জিনিসটা কখন হয়? এই জিনিসটা মূলত কখন হয়? অপহৃত বা হরণকৃত ব্যক্তিকে অবৈধভাবে গোপন বা অবরোধ করা, মনে করেন একজনকে আপনার অপহরণ করে নিয়ে আসা হয়েছে বা হরণ করে নিয়ে আসা হয়েছে, এখন তো মনে করেন যে আপনার উদ্দেশ্য সফল হইতেছে না, এখন তারা রেখে দিতে হইব। কি করতে হইব? তাকে রেখে দিতে হইব। এখন কই রাখবেন? এমন জায়গায় রাখতে হবে যেন কেউ না দেখে। কিন্তু শুরু থেকে কিন্তু আপনার তাকে কিন্তু হরণ বা অপহরণ করার, সরি তাকে অবরোধ করার কিন্তু চিন্তা আপনার ছিল না। কিন্তু ধরে যেহেতু নিয়ে আসছেন, এখন রাখতে তো হইব নাকি? রাখতে হইব না? তো দেখা গেছে যে ধরে নিয়ে আসে, পরে বলে যে হুজুর কি করবো বা বস কি করবো, প্রায় আটকায় থই দাও পরে দেখতেছি। এই যে নিয়ে আসার পরে যে আপনি আটকায় রাখলেন, এটাই হলো 368-তে। তেমন ইম্পর্টেন্ট না, জাস্ট জেনে রাখেন যে হরণ করা হয়েছে বা অপহরণ করা হয়েছে। এরপর মোবাইল শব্দ করে কই, এরপর যদি কোনো ব্যক্তিকে গোপনে অবরোধ করা হয় বা এক জায়গায় আটকে রাখা হয়, সেটার জন্য শাস্তি হলো 368 ধারা। এরপর হলো 369। দেখেন এখানে কি করতেছে 369-এ,
দেহাবরণ চুরি করার কি জানি এটা নাকি? আচ্ছা দেখেন 369 বলা আছে দেহাবরণ চুরি, আপনারা দেখতে পারতেছেন যে দেহাবরণ চুরি করার অভিপ্রায়ে 10 বছরের কম বয়স্ক শিশু হরণ বা অপহরণ। বাইরে এই 369 আমি দেখছি অনেকে ব্যবহার করে, কিন্তু প্রকৃতপক্ষে 369 কিন্তু এখন লাগে না, এটা চলে যায় কিন্তু নারী শিশু 7 ধারাতে। নারী ও শিশু নির্যাতন আইনের 7 ধারাতে কি বলা আছে জানেন? কি বলা আছে আপডেট ভার্সনে? কেউ একজন বলতে পারেন? বই না দেখা জাহিদ হাসান বলেন তো দেখি কি বলা আছে। স্যার ওইখানে লেখা আছে যে মানব পাচার প্রতিরোধ দমন আইন 2012 এর 3 এবং 6 ধারায় উল্লেখিত যে উদ্দেশ্য আছে, এই উদ্দেশ্য ছাড়া যদি কোনো নারী ও শিশুকে যদি অপহরণ করে, তাহলে সেই ক্ষেত্রে তার শাস্তি ওই 7 ধারায়। 7 ধারায়। তাহলে কিন্তু আমাদের 369 কিন্তু লাগতেছে না, 369 আমাদের লাগে না, কারণ কি মানব পাচারের ভিতরে পড়ছে না, এবার তারে নিয়ে গেছে, তাহলে এবার 7 ধারা দিয়ে দাও, শেষ, সহজ হিসাব। সমস্ত ধারা বাতিল পেনাল কোডের, নাকি জাহিদ আর কিছু লাগে? না স্যার। শিশু সংক্রান্ত হলে আর লাগে না, একটার ভিতরে সব। তবে 369-এর অনেক উদাহরণ পাবেন, একটু বুঝাই দিই আমি। অনেক অনেকেই দেখছি আমি চুরির ক্ষেত্রে 369-কে ব্যবহার করে, আমি ঠিক জানি না তারা বুদ্ধি কই রাখে, হাঁটুতে রাখে না মাথায় রাখে। 369 চুরির ধারা না, ওটা তো স্যার 356, উদ্দেশ্য চুরি। হ্যাঁ 356 কোনো চুরির ধারা না। উদ্দেশ্য চুরি কিন্তু ঘটনা হয় অপহরণ। হ্যাঁ এখানে শাস্তিটা হইলো আপনার অপহরণের শাস্তি, উদ্দেশ্য হইলো চুরি, কিন্তু কাজটা করছে কি হরণ বা অপহরণ। দেহাবরণ, দেহাবরণ মানে দেহে আবৃত যে সম্পত্তি থাকে সেটাকে বলা হয় দেহাবরণ। তো এই ক্ষেত্রে ধরেন আপনার ওই যে আংটি থাকে, চেইন থাকে, হ্যাঁ তারপর আপনার কানের দুল থাকে, এইগুলো আর কি দেহাবরণ। মানিব্যাগ। এইগুলো এইগুলো নিয়ে যাওয়ার উদ্দেশ্যে যদি আপনার কেউ কি করে, সেটা সেটা হলো আমাদের এর ভিতরে পড়বে, ওই দেহাবরণের ভিতর পড়ে। কিন্তু এখন বর্তমান যে নারী শিশু নির্যাতন দমন আইন আছে সেটা 7 ধারার পর্যায়ে এটা চলে যাবে আর কি। আমরা পরেরটাতে দেখি আরো কি বলছে। 370 দাস রূপে কোনো ব্যক্তিকে ক্রয় করা বা হস্তান্তর করা, প্রশ্নই ওঠে না পড়ার, এটা আমাদের মানব পাচার আইনে চলে গেছে। তারপরে যে 371 অভ্যাসগতভাবে দাস ব্যবসা পরিচালনা করা, কোনো প্রয়োজনই নাই। 372 ব্যবসা ভিত্তিতে ইত্যাদিতে অপ্রাপ্ত বয়স্কদের বিক্রয়, প্রশ্নই ওঠে না। 373 বেশ্যাবৃত্তি ইত্যাদির বিরুদ্ধে অপ্রাপ্ত বয়স্কদের ক্রয়করণ, সব মানব পাচারে চলে গেছে। 374 বেআইনি শ্রমে বাধ্য করা, এটাও মানব পাচারে চলে গেছে। এবার আছেন দর্শন, নারী দর্শন। এখন আমাদের দর্শন টিকে আছে নাকি নারী দর্শন এখন সমাজে হয়? এখন বলেন তো আমাকে, দর্শন হয় নাকি নারী দর্শন হয়? বর্তমান যে আইন আছে আমাদের, বর্তমান আইন, এই আইনে রেড মিলাবেন, বলেন দর্শন হয় নাকি নারী দর্শন হয়? রেড মিলাবেন, আপনাকে অন করে দিছি তো। দর্শন হয় স্যার। দর্শন হয় কেন? কারণ এখন স্যার নারীও দর্শন হতে পারে, শিশু দর্শন হতে পারে। সঠিক, ধন্যবাদ। বাকি যারা হাত তুলছেন সবাইকে ধন্যবাদ। তার মানে পেনাল কোডের যে ব্যাখ্যাটা, এটা শুধুমাত্র নারীর জন্য প্রযোজ্য। ক্লিয়ার? কোনো নারীর জন্য প্রযোজ্য। তাহলে আমরা একটু দেখি, এটা কিন্তু আছে, এটা এরকম না যে এটা বাতিল হয়ে গেছে, এটা কিন্তু আছে। তো এখানে বলতেছে কোন পুরুষ লোক নিম্নলিখিত যে কোনো অবস্থায় কোনো নারীর সাথে যৌন সঙ্গম করে তবে সে ব্যক্তি দর্শন করছে বলে পরিগণিত হবে। কিরকম ভাবে? যে স্ত্রী লোকটির ইচ্ছার বিরুদ্ধে, স্ত্রী লোকটির সম্মতির বিরুদ্ধে, ইচ্ছার বিরুদ্ধে এবং সম্মতির বিরুদ্ধে, এই জায়গাটাই আমরা অনেকে পার্থক্য করতে পারি না। সম্মতি এবং ইচ্ছা, সম্মতি এবং ইচ্ছা, এই দুইটার পার্থক্য কেউ বুঝেন? সম্মতি বা ইচ্ছা আমি বলে দিতেছি, সহজ করে দেই। আপনার স্ত্রী, যে বিবাহিত স্ত্রী, তার সম্মতি আপনার যেদিন আপনার কাবিন করা হয়েছে ওই দিনই হয়ে গেছে সম্মতি, মানে তার আপনাকে স্বামী স্ত্রী হিসেবে সে গ্রহণ করছে। বাট ইচ্ছা এখানে একটা ফ্যাক্ট, ইচ্ছা একটা ফ্যাক্ট। সব সময় ইচ্ছা করবে না
এখন আপনি মনে করেন যে সবসময় ইচ্ছা করলে হবে, এখানে একটা ইচ্ছার একটা ব্যাপার আছে। এই ইচ্ছেটার হচ্ছে মন থেকে আসে, ভালোবাসা থেকে আসে, ঠিক না? ওই ইচ্ছেটা যদি না থাকে, সম্মতি থাকলেও যদি আপনি এখানে প্রেসার ক্রিয়েট করা হয়, সেটা দর্শন বলে গণ্য হবে। এখন সাবধান, এই ধারার মামলা খুব সচরাচর হয় না, খুব হয় না একদম। আপনার দেখা গেছে যে ওই আমাদের একটা থানা আছে ডিএমপির, ওই থানার সামনে যে একটা মোড় আছে, ওই মোড়ে যারা দাঁড়ায় থাকে ওইরকম টাইপের কেউ না হইলে সাধারণত এই ধারার মামলা করে না স্বামীর বিরুদ্ধে, যে তার ইচ্ছে ছিল না এরকম, বুঝছেন না? ওই রকম, ঠিক আছে, ওই থানার নামের পরে একটা দীর্ঘিকার দিয়ে দিবেন। ওই টাইপের লোক না হইলে এই আইনে মামলা করে না, এই এই অভিযোগটা আনে না। ইচ্ছা, তো এটা অবশ্যই একটা ইচ্ছার ফ্যাক্ট। যারা বিবাহিত তারা বুঝবেন, যারা অবিবাহিত তারা বুঝবেন না। এটা ইচ্ছা একটা এখানে ফ্যাক্ট। তারপরে হইলো আমাদের সম্মতি, সম্মতি তো আমি বলেই দিলাম। এখন যে ক্ষেত্রে স্ত্রী না, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার সম্মতির একটা ফ্যাক্ট থাকে, সম্মতি, যে সে রাজি কি না, ঠিক আছে? তারপরে হইলো 3 নাম্বার, কোন স্ত্রী লোকের সম্মতি ক্রমে, কিন্তু মানে সে রাজি হইছে, বাট রাজি হইছে বাট কেমনে হইছে রাজি? রাজি হইছে মৃত্যু বা জখমের ভয় দেখিয়ে, মৃত্যু বা জখমের ভয় দেখিয়ে। এই সম্মতি মানে কি? সে রাজি হইছে। রাজি হইলে কিন্তু এখানে ইচ্ছা কিন্তু কাজ করবে না, এটা তো বুঝেন। রাজি হয়েছে ঠিকই, কিন্তু এখানে কিন্তু তার ইচ্ছা কাজ করতেছে না। ইচ্ছা কাজ করতেছে, তার কিন্তু এখানে ইচ্ছা কাজ করতেছে না। সে রাজি হয়েছে বাট কি হয়েছে? ওই যে আপনি বলেন না, ছেড়ে দে শয়তান, পায়জামা ধরে টানছিস কেন, তুই আমার দেহ পাবি মন পাবি না। এই যে দেহ পাইবো কিন্তু মন পাইবো না, এই দেহ পাইলে সম্মতি, কিন্তু মন পাইতে গেলে ইচ্ছা লাগবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন, একটা সিনেমা ডায়লগ দিয়ে বুঝাই দিলাম। তো এইখানে দেখা গেছে যে দেহ পাইছে ঠিকই, কিন্তু এখানে জোর করে ভয় দেখিয়ে আপনার মাইরা ফেলানোর বা মৃত্যুর ভয় দেখাইছে, বা জখমের ভয় দেখায় সম্মতি আদায় করছে। বাস কারণগুলা দেখেন। 4 নাম্বার, স্ত্রীলোকের সম্মতিক্রমে, কিন্তু এবার এখানে করছে কি, একটা নীল রঙের একটা রেজিস্টার নিয়ে আইছে, মনে করেন নকল রেজিস্টার, কাজীও নকল। আমি এরকম একটা ঘটনা পাইছি, অভিযোগ পাইছি, কাজীও নকল রেজিস্টারও নকল। মেয়েরে নিয়ে ভাইগে আইছে, আইসা কাজী মানে কাজীরা ডাইকে আনছে, আইনে তারা বিয়ে পড়াইছে। তাহলে ওই নীল রঙের রেজিস্টার মানে সেম টু সেম সবকিছুই নকল। ছেলেটা কিন্তু ভালো করে জানতেছে যে সে এখানে 2 নম্বরে বিয়া পড়াইতেছে। কয় নম্বরে বিয়া? 2 নম্বরে বিয়া পড়াচ্ছে। এই 2 নম্বরে বিয়ে পড়ানোর পরে ওই মেয়েটার মনে আর কোনো সন্দেহ থাকে যে তার সঙ্গে তার বিয়ে হয় নাই? সন্দেহ থাকে? সন্দেহ থাকে না। কিন্তু ছেলেটা তো জানে যে এখানে একটা কি করতেছে, সে সে একটা এখানে 2 নম্বরই করতেছে। সে জানে মেয়েটা তার স্বামী হিসেবে ভুল করতেছে, কিন্তু সে জানে আপনার সে তার স্বামী না। আপনার ধরেন এই যে এই সালমান খানের একটা মুভি আছে না, নামটা ভুলে গেলাম, প্রেম রতন ধন পায়া। হ্যাঁ, ওই ওই সিনেমাতে কিন্তু সেম নকল সালমান খান কিন্তু পরে আসে, আর এক সালমান খানের জায়গায় পরে আরেক নকল সালমান খান আয়। কিন্তু নায়িকা তো মনে করে যে তার স্বামী আইছে, কিন্তু এই সালমান খান যান না। আবার শাহরুখ খানের ফ্যান মুভিতেও কিন্তু সেম সেম ক্যাটাগরির মুভি। তো এরকম দৃশ্য কিন্তু আছে যে বুঝতে পারে যে আমি তার স্বামী না, কিন্তু সে কিন্তু এখানে ওইটা নেয় না। সিনেমা না হলে বাস্তবে তো ঠিকই ওই সুযোগ নিত। তো এই যে আপনার মনে করেন যে কাজটা যে করলো, যে স্ত্রীটা তাকে স্বামী হিসেবে ভুল করতেছে, কিন্তু এখানে আপনার ভুল না। আরেকটা দৃশ্য দেখছিলাম তখন কলেজে পড়ি, কদম আলী মাস্তান, দীপজল চাচার মুভি, কদম আলী মাস্তান সিনেমা। ওই সিনেমার ভিতরে এরকম একটা দৃশ্য আছে, এরকম একটা দৃশ্য আছে। ওই যা চুরি করতে, পরে মহিলা মনে করে চুরি তার স্বামী, পরে ডিপজলের সাথে মনে করেন যে তার আলিঙ্গন হয়। কিন্তু এক্ষেত্রে ডিপজল তার যখন ওই দৃশ্যটা দেখেন, কদম আলী, এটা ইউটিউবে আছে, সার্চ দিলে পাবেন, কদম আলী মাস্তানের ডিপজলের যে দৃশ্যটা, চুরি করতে গিয়ে যে সে প্রেম করে আয়া পড়ে। তো এই দৃশ্যটাও আপনার এখানে কিন্তু মিলে। মানে আপনারা মনে মনে ভাবতেছেন স্যার দুনিয়াতে ওনার কিছু বাদ দেন নাই, সবই দিয়ে আপনার মুখস্থ জানতেছেন, এইটা এইটা সব জানি আমরা কইতেছেন যে আবার স্যার দাঁড়িয়ে রাখছেন, নামাজও পড়েন, হাদিস আর আলাপ কন, আবার স্যার সিনেমার আলাপ কন, কোন টাইপের লোক আপনি? বুঝতেছেন না, ঠিক না? আমি কয়ে দেই, আপনি যেটা মনে মনে ভাবতেছেন এগুলা আপনাদের ব্যাখ্যা দেওয়ার জন্য, বুঝার জন্য বলি, নিজের অভিজ্ঞতা থেকেই বলি আর কি, বুঝছেন না? লুকোচুরির তো কোনো আলাপ নাই, ক্লিয়ার, একদম ক্লিয়ার কাট আলাপ। তো এই ক্ষেত্রে আমি যদি এগুলো না দেখতাম, না বুঝতাম, তাহলে কি আমি বলতে পারতাম? এখন বলতে, ইংরেজি মুভির নাম শুনতে চান? ইংরেজি মুভির নাম দাও, কইতে পারবো। হলিউডের মুভি
একদম ডাইরেক্ট ওয়াটার ওয়াল থেকে শুরু করে আপনার মনে করেন টাইটানিক পর্যন্ত সব উদাহরণই দিতে পারবো। আচ্ছা, তাহলে 4 নম্বর উদাহরণ সহ আমরা বুঝে গেলাম। 5 নাম্বারটা এবার আসেন। 5 নাম্বারটা কিন্তু সংশোধন আনা হয়েছে। 5 নাম্বারটা কিন্তু সংশোধন আনা হয়েছে। কিভাবে সংশোধন আনা হয়েছে? দেখবেন নারী শিশু আইনে একটা ব্যাখ্যা দিয়ে দিছে, 16 বছর বয়সকে ইন্ডিকেট করছে। 16 বছর বয়সকে এখানে ইন্ডিকেট করছে। তো এখানে লেখা আছে স্ত্রী লোকটির সম্মতিক্রমে বা সম্মতি ছাড়া যখন স্ত্রী লোকটির বয়স 14 বছরের কম হয়, এইটা 14 রেখা এটা 16 করতে হইব। 14 রেখা এটা 16 করতে হইব, কারণ 16 বছর পর্যন্ত, 16 বছরের নিচে যদি হয় সম্মতি যদি সে বলেও, তাহলেও কি সেটা দর্শন হবে না? সেটা কিন্তু দর্শন হবে। যেরকম আমাদের এই যে পুলিশ কনস্টেবলের মেয়ের যে ঘটনাটা, আমি ঠিক জানি না মেয়েটার বয়স কত, দেখে মনে হয় যে আপনার 16 মনে হয় ক্রস করে নাই প্রথম দিকের যে ঘটনাটা, তখন যদি আমি ধরি। তো এই ক্ষেত্রে ওই মেয়েটা যতই ফেসবুকে লাইভ করুক আর যতই সম্মতির কথা বলুক না কেন, সে কিন্তু তার এই সম্মতির কোনো মূল্য থাকতেছে না। সেক্ষেত্রে কিন্তু এখানে 16 বছরের নিচে সম্মতিতেও যদি এখানে যৌন সঙ্গম করা হয়, সেটা দর্শন বলেই গণ্য হবে। আর যখন শরিয়া মোতাবেক কোনো বিয়ে হয়ে যায়, বাট রেজিস্ট্রি হয় নাই, শরিয়া মোতাবেক কোনো বিয়ে হয়ে গেছে, সেই বিয়ের ক্ষেত্রে এখানে একটা ব্যাখ্যা রাখা হয়েছে যে নিজের স্ত্রীর সঙ্গেও যদি কেউ আপনার যৌন সঙ্গম করে 13 বছর বয়স পর্যন্ত হলেও সেটা দর্শন বলে গণ্য হবে। আমি জানি না এটার আদৌ কোনো প্রয়োগ আছে কিনা, তবে এখানে পেনাল কোডে এরকম একটা ব্যাখ্যা দেওয়া আছে। জাহিদ হাসান। স্যার, নারী ও শিশু থেকে আমরা তো ধর্ষণের সংজ্ঞা খুব ভালোভাবে পড়ছিলাম স্যার, তো এটা নতুন করে পড়ার ক্ষেত্রে এটা শুধুমাত্র বোঝার ক্ষেত্রে আমরা পড়ে রাখবো নাকি না না এটা না, ধর্ষণে ব্যবহার করে যদি দর্শনের টিকা আছে, হ্যাঁ, জি স্যার। দর্শনের টিকা আসলে প্রথম আপনার এটা উল্লেখ করতে হবে, এই যে এটা 375 যেটা আছে, এটা কিন্তু আপনার উল্লেখ করতেই হবে। দর্শনের সংজ্ঞা আসলে 375 সংজ্ঞা কিন্তু আপনার ওখানে দেওয়া আছে। না স্যার, বলতেছি যে এগুলো প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত এগুলা যেগুলো আছে পুরোটাই লিখলাম, লেখার পরে নারী ও শিশুর যেটা ধর্ষণের সংজ্ঞার ধারা ওইটা দিলাম আর এটা করব নাকি স্যার নারী ও শিশু থেকে আমরা যে ধর্ষণের সংজ্ঞাটা একদম ছোটস্থ করে রাখছি, তো ওইটা দিয়ে ধারা কোডিং করবো 375 প্রথমে, তারপর নারী ও শিশুর এত আর যা যা লাগে এইটুকু। প্রথম হচ্ছে দর্শনের কোড করে আপনি সংজ্ঞা লিখলেন, প্যানাল কোডেরটা, প্যানাল কোডের শাস্তির দ্বারা উল্লেখ, প্যানাল কোডের সংজ্ঞার দ্বারা উল্লেখ করবেন। এবং এটার সাথে এই যে 2 এর উমো না, নারী শিশুর 2 এর উমো মনে হয় জি না, স্যার। জি স্যার। ওই এই পাশাপাশি 2 এর উমো দিবেন। এরপরে 9 ধারাতে একটা ব্যাখ্যা দিয়ে দিছে না, যে ব্যাখ্যা আছে, জি স্যার। বলাৎকার, বলাৎকার ও ধর্ষণের অন্তর্ভুক্ত হবে। হ্যাঁ, এবং যৌনকর্ম আইসা আপনার এই দর্শনের পর্যায়ে পড়বে বলা আছে না, জি স্যার। ওই ব্যাখ্যাটা দিয়ে তখন ওই 9 ধারাটা দিয়ে দিবেন, বাস আপনার পরিপূর্ণ। তাহলে স্যার দোয়া করি স্যার এই ধর্ষণের সংখ্যা যেন না আসে, 3টা লিখতে গেলে তো সব শেষ। হ্যাঁ, আর একদম শর্ট করে ফেলবেন। আপনাদের মূল কাজ হচ্ছে প্র্যাকটিস করা, কিভাবে একটা জিনিসকে শর্ট করতে হয়, কিভাবে একটা জিনিসকে বড় করতে হয়। জাস্ট চুইং গাম খাইয়ে ফেলতে হবে। চুইং গাম দেখবেন যারা প্রথমবার দিবে চুইং গাম, দেখবেন চকলেট মনে করে খেয়ে লাইতে পারে, গিলে লাইতে পারে, এরকম বাচ্চা বলবন থাকতে পারে। অথবা দেখবেন চাবাইতে আছে, সারাদিন বলা চাবাইতেছে, এরকম হইতে পারে। তো আমাদের প্রস্তুতি দেবো এরকম যে একটা জিনিসকে আমরা বড় করেও লিখতে পারি, একটা জিনিসকে আমরা আবার ছোটও করতে পারি। এই যোগ্যতাটা অর্জন করাই কিন্তু একজন পরীক্ষার্থীর কাজ, এই পরীক্ষার্থীদের কাজ। এবার আসি আমরা পরবর্তীতে। এখন ধরেন এই যে এবার আমরা একটা কথা বলি, পেনাল কোডের 330 আমি ভিডিও ক্লাসে ব্যাখ্যা দিচ্ছি, যারা দেখছেন তারা তো দেখছেনই, আর যারা না দেখছেন তারা দেখেন। পেনাল কোডের 330, 331 ওইখানে একদম ক্লিয়ার ভাবে বলা আছে কোনো ব্যক্তির কাছ থেকে স্বীকারোক্তি আদায় করার জন্য তাকে সাধারণ আঘাত, 331-এ বলা আছে গুরুতর আঘাত। আমার কথা হইলো এই বিষয়ে যদি ক্লিয়ার ভাবে একটা মাইনর অ্যাক্ট থাকে, সেখান থেকে কেন প্যানেল কোড থেকে উত্তর হবে? কেন প্যানেল কোড হবে? আর প্যানেল কোড হবে? হবে না, কারণ এটার জন্য কোনো বিশেষ আইন আছে। বিশেষ আইনটা কত সালে, 13 সালে সম্ভবত, না 13 সালে মনে হয় না, আপনার নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ কত সালে, 13 সালের না, 13 সালের মেবি, আমি 100% শিওর না, 13 সালের সম্ভবত। তো এই 13 সালের আইনে যখন হয়েছে, 1861 সালের আইন আর টিকবে না ওই সংজ্ঞার ক্ষেত্রে, তখন সেটা ওইখানে চলে যাবে। এখন এই জায়গাটায় দেখেন, আসেন পেনাল কোডের যখন আপনি 376 পড়তেছেন, তখন কিন্তু আপনার ঠিকই আপনি নিয়মটা মানেন।
দর্শনের শাস্তি কেউ 76 লিখবেন, 376 কেউ লিখবেন? কেউ লিখবেন না। কিন্তু অন্য জায়গার সময়কে আইনি করেন, তাহলে দর্শনের সময়কে আইনি করেন না কে? দর্শনের ক্ষেত্রে যদি আপনি 376 না হয়, নারী শিশু 9-1 হয়, অন্যান্য অপরাধের ক্ষেত্রেও সেম পদ্ধতি অনুসরণ করতে হবে। আপনার পেনাল কোডে যাই থাক না কেন, কোনো অপরাধকে কেন্দ্র করে যদি কোনো বিশেষ আইন হয়, চোখটা বন্ধ করে ওই মাইনর এক থেকে উত্তর হবে। মনে রাখবেন, চোখটা বন্ধ করে সে মাইনর এক থেকে উত্তরগুলো হবে। লাস্ট দ্বারা ক্লাসের 377 অস্বাভাবিক যৌন অপরাধের শাস্তি। অস্বাভাবিক, মনে করেন একটা 3জন পুরুষ একটা মেয়ের একা পায়া রাত্রেবেলা ঝোপের আড়ালে নিয়ে গণধর্ষণ করছে, এটা কি প্রাকৃতিক অপরাধ না অপ্রাকৃতিক অপরাধ? বলেন। স্যার এটা প্রাকৃতিকই স্যার। কেন? এটা স্যার 3জন মিলে দলবদ্ধভাবে ধর্ষণ করছে, এটা প্রাকৃতিক স্যার। না, এটা তো মানে এটা প্রাকৃতিক প্রাকৃতিক স্যার, ব্যাখ্যাটা কি? এইটাতে তো প্রাকৃতিক ব্যাখ্যাটা এটা হইছে না। ইসমাইল স্যার দেখি কি এটাতে বলে? অস্বাভাবিক আচ্ছা, জাহিদের সুযোগ শেষ। ইসমাইল হোসেন দেখি কি বলে, প্রাকৃতিক কিভাবে হইলো, এই ব্যাখ্যাটা আমার লাগবে। স্যার এটা স্বাভাবিক নিয়মে হয়েছে স্যার, হ্যাঁ, স্বাভাবিক নিয়মে হয়েছে স্যার। বুঝছি না, কথাটা বোঝা যায় না। স্যার এটা স্বাভাবিক নিয়মে হয়েছে, একজন ছেলে এবং একজন মেয়ে করতে, বা সঠিক, 3জন ছেলে সঠিক, একজন সঠিক ইসমাইল, ধন্যবাদ। এই ইসমাইলের এই বিষয়টা আমি শুনতে চাচ্ছিলাম যে অপরাধ করুক কোনো সমস্যা নাই, কিন্তু একজন ছেলের সাথে একজন মেয়ের যৌন সঙ্গম হয়েছে, এইটা হলো প্রাকৃতিক নিয়ম যে একটা ছেলের সাথে একটা মেয়ের যৌন সঙ্গম হবে। এখন পরবর্তীতে সে শরিয়া মোতাবেক করে নাই, আইন মোতাবেক করে নাই, তার মানে অপরাধ হয়েছে, তার মানে অপরাধ হয়েছে। এবার যদি কোনো কারণে আমরা যেটাকে বলি, এই যে ইংরেজিতে বলি লেসবিয়ান বা গে, যে ওয়ার্ড যে দুটো আছে, এই দুটো ওয়ার্ড ছেলে ছেলে বা মেয়ে ছেলে এরকম ক্ষেত্রে যদি করে, তাহলে সেটা হচ্ছে অপ্রাকৃতিক, কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে এই জন্য পাঠাইছে না, ঠিক না? এই জন্য পাঠাইছে না। কিছুদিন আগে যে জামালপুরে দেখছিলেন না, দুটা মেয়ে বাইকে এসে বিয়ে করছে, এরকম একটা যে একজন আরেকজন ছাড়া বাঁচে না, মনে আছে ঘটনা? কিছুদিন আগে, ওই 3-4 মাস আগে এরকম ঘটনা, এরকম আরো কয়েক জায়গার ঘটনাও আছে, আমরা দেখছি। এই কাজগুলো যদি করে, তাহলে এই যে 377 অপরাধে পড়বে। আবার বা ধরেন গরু ছাগলের সাথে যদি কেউ করে, ঠিক না, এটা আপনার অপরাধের পর্যায়ে কিন্তু পড়বে, তাই না? একটা কথা বলি, রেকর্ডিংটা অফ করে নেই আগে। তো এই ছিল আমাদের এই আজকের ক্লাস। কারো কোনো অবজারভেশন থাকলে বলতে পারেন। 2731 প্লিজ বলেন। স্যার ওই আপনি একটা উদাহরণ দেবেন স্যার, ওই যে বিয়ের ব্যাপারে স্যার সম্মতি, যে ক্ষেত্রে ছেলেটা জানে ওটা, মেয়েটা জানে এটা স্বামী, কিন্তু ছেলেটা তো স্বামী না, কিন্তু ছেলেটা তো স্যার প্রতারণামূলক ভাবে স্যার ওই যে 493 অপরাধ করলো স্যার, এই ক্ষেত্রে স্যার কোনটা স্যার হবে স্যার? ওইখানে আর না আমার ওই ওইসব অপরাধ এখন টিকেই না। যখন আপনার নারী শিশুর এই দর্শনের দ্বারা সৃষ্টি হয়েছে যেদিন থেকে, হ্যাঁ, যে কোনোভাবে, যে কোনোভাবে যদি কারো টার্গেট থাকে কোনো নারীর জৈবিক বিষয়টা, যে কোনোভাবেই টার্গেটে থাকুক, সেটা যখন ফিল আপ করবে, তখন সেটা দর্শনের পর্যায়ে চলে যাবে। ওই কে কি কেমনে কি রাজি করাইছে কি না কি, ওইগুলো আর এখন চলে না, ওইগুলা এখন আর চলে না। বুঝা গেছে? এটা স্যার কখনকার আইন বলেন? 1861 অনেক সালের না? স্যার কিন্তু নারী শিশু আইনটা কত সালের? 2000 স্যার। 2000 সালের। তাইলে কিন্তু যখন এই পেনাল কোড গুলো কমপ্লিট করতে পারতেছিল না আমাদের শাস্তি ব্যবস্থাকে, তখনই তো এরকম একটা আলাদা আইন করছে নাকি? জি স্যার। তারপরে এরপরে সংশোধন হয়েছে কতবার? 2003-এ সংশোধন হয়েছে, 2020-এ সংশোধন হয়েছে, 2025-এ সংশোধন হয়েছে, আবার 2026-এও সংশোধন হয়েছে। মামুন। স্যার প্রশ্নটা একটা অন্য অধ্যায় থেকে করা যাবে কিনা? হ্যাঁ বলেন। স্যার আমি আজকে একটা নিউজ দেখলাম যে ওই হাইওয়েতে পুলিশের গাড়ি ভাঙচুর করছে এবং আহ, কর্তব্যে বাধা দিছে। এই যে ভাঙচুর করলো সরকারি গাড়িটা, এটা কোন ধারা হবে তাইলে স্যার? আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ, দ্রুত বিচার আইন। জি থ্যাংক ইউ স্যার, এটাই। এই আইনে পাইছেন না? না কোন আইনে দেখাইছে মামলা? স্যার এটা তো আমার এখানে হয়নি, মানে আমি নিউজে দেখছি, ওই থেকে আমার মাথায় ঘুরতেছিল যে
মানে গাড়ি গুড়ি ভাঙে ফেলাইলো, তাইলে ওটা কোন ধারায় যাবে? মানে আমি মিলাইতে পারতেছিলাম আইন না। শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ 7 কার্য দিবসের মাঝে চার্জশিট দিতে হইব। ঝলক। স্যার এই অপরাধটা তো স্যার এই যে বিশেষ ক্ষমতা আইনের 15 দ্বারা অন্তর্গত কাজ হিসাবে হবে স্যার, যে না মৃত্যুদণ্ড যাবজ্জীবন আহ, হবে। এখন এখন এটা বিশেষ ক্ষমতা এনে দিবে না, এটা দেশের পরিস্থিতির উপর ডিপেন্ড করে। এটা ও আচ্ছা, আইন শৃঙ্খলা পরীক্ষা বিঘ্নকারী আসলে তো স্যার আমরা বিশেষ ক্ষমতা আইনে দিব নাকি স্যার? না। ওই ওই এলাকার কেউ আছে কিনা তাহলে আমরা বুঝতে পারতাম। এটা আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ। রাস্তাঘাটে যত ধরনের হয়, এই যে আপনার ওই জনমনে আতঙ্ক সৃষ্টি করা, জনমনে একটা আতঙ্ক সৃষ্টি করলো এরকম। যদি ওই ইউনিটে কেউ থাকেন একটু আমাদেরকে জানায়েন এটা কোন এনে মামলাটা নিছে, তাহলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাবো। জাহিদ হাসান। স্যার 366 যেটা, এটা তো স্যার তাহলে ওই যে মানব পাচার ও অভিবাসনে চলে গেল নাকি স্যার? হ্যাঁ, যেহেতু এখানে নারীও ইনভলভ আছে, আবার হচ্ছে ওই যে অপহরণ প্ররোচিতকরণ, তো সঠিক। তিনটাই যাবে স্যার, 366 ক খ। সব টিকবে না এখানে আর। 364 আর 65 খালি টিকবে। আচ্ছা, আরেকজন হাত তুলছিলেন, টেকনো স্পার্ক, আপনি হাত নামায় ফেলছেন আবার। আচ্ছা, ঠিক আছে, আবার 10টা 1 মিনিটে আপনাদের সাক্ষ্য ক্লাস শুরু হবে। আল্লাহ হাফেজ।